আচ্ছা, যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার আসলে স্টার্ট করতে চায়, তাদের আপনার কি মনে হয় ১ম ৩ টি কাজ কি হওয়া উচিত? প্রথমতই তাকে টা খুব ভালোভাবে শেখা উচিত। ২ নম্বরে আমি বলব যে তাকে পারফেক্টলি শিখতে হবে। এই যে ৩ টা ওভারঅল বিষয় বললাম, এই ৩ টাকে একত্রিত করে যদি আপনি লেগে থাকেন, তাহলেই আপনার ফ্রিল্যান্সিং এ তাহলে সফলতা আমরা পাওয়া এক্সপেক্ট সম্ভব। করব যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং রাইট, ভালো করার। এক্সাক্টলি। আচ্ছা ভাইয়া, তো একদম শুরুর থেকে ফ্রিল্যান্সিং আপনার যে জার্নি, এই একদম শুরু থেকে এখন পর্যন্ত আনুমানিক কত আয় হয়েছে আপনার? হবে বেশ কয়েক কোটি টাকার মতো হবে এরকম। আচ্ছা ভাইয়া, কয়েক কোটি। এআই এসে মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে আসলে কেমন পরিবর্তন এনেছে? মানে এটা কি সুযোগ বাড়াচ্ছে নাকি সুযোগ কমাচ্ছে? আর ডেফিনিটলি সুযোগ বাড়াচ্ছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এসেও কিন্তু অনেকে ভালো করতে পারে না। তো এই যে ফ্রিল্যান্সিং এ ফেল হওয়ার পিছনে আসলে কমন কারণগুলো কি কি হতে পারে এবং আপনার মতে এগুলো এড়ানো যায় কিভাবে? আমি বলব যে ফেইলিউর হওয়ার জন্য মানে আমাদের প্রকৃতপক্ষে যদি আমরা না হইতে পারি, ফেইলিউর হব। রাইট যদি না পাওয়া যায়, ফেইলিউর হব। দেন হচ্ছে আমার নিজের না থাকে, তাইলে ফেইলিউর হব। আপনি দেখেন তো একটা চা বিক্রেতা মানে যে চা ভালো বানাইতে পারে, অনেক চা বিক্রেতা আছে দেখবেন অনেক মানে বড় অ্যামাউন্টে ইনকাম করে, যেটা কিনা আমাদের দেশের ৫টা জবের চাইতেও বেশি ইনকাম করে। তার মানে কি দাঁড়ালো, আমি স্পেসিফিক কোনো বিষয়ে দক্ষ, সেটা চা বানাইতে পারি ভালো, আমি এইটা দিয়েও কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের আজকের বিশেষ আয়োজনে। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি, যিনি তরুণদের মধ্যে হয়ে উঠেছেন সফলতার একটি শক্তিশালী উদাহরণ। ফ্রিল্যান্সিংয়ে একদম শুরুর সময় থেকে কঠোর পরিশ্রম, ধৈর্য আর স্কিলকে সঙ্গী করে তিনি লিখেছেন তারই সফলতার গল্প। পরিচয় করে দিচ্ছি আজকে অতিথির সাথে জনাব মোহাম্মদ আশরাফুল আলম, একজন সফল ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং ট্রেনার। আজ আমরা তার থেকে জানব তার ফ্রিল্যান্সিং জার্নির শুরুটা কেমন ছিল, স্ট্রাগল থেকে সাকসেস এই পথ চলাটা বা কেমন ছিল। একই সাথে জেনে নিব তরুণরা কীভাবে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে পারে, ফ্রিল্যান্সিংয়ে এআই এর প্রভাব এবং বাংলাদেশের ফ্রিল্যান্স ইকোসিস্টেমের বাস্তব চিত্র। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনাকেও স্বাগতম দ্য ডেইলি কর্পোরেট আজকের আয়োজনে। শুরুতেই ভাই আপনার থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, আমি একেবারেই যখন ছোট, আমার বাবা প্রবাসী ছিলেন। আচ্ছা। আর সেই সময়টাতে এমন ছিল না যে আমাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে বা ফ্রিল্যান্সিং শিখতে হবে, ওই জায়গা থেকে স্কিলগুলো আমি শিখি, এরকমটা ছিল না। এমন ছিল যে মানে আমার ভালো লাগতো আইটিটাকে। আমি যখন স্কুলে পড়াশোনা করি, তখন আমাদের এলাকায় যেটা হতো যে বিদ্যুৎও নাই, আচ্ছা। বাট সোলার নিয়ে ল্যাপটপ কিনে সোলারের মাধ্যমে ল্যাপটপ চার্জ করতাম, ব্যবহার করতাম। এবং এই যে ছোট থেকেই যে আমার এই ডিভাইস বা আইটির প্রতি একটা নেশা, ভালো লাগা, মূলত এইটাই আমাকে পরবর্তীতে হেল্প করে। যখন আমি গ্রাম থেকে শহরে আসলাম 2014-তে, তখন এসে যেটা দেখলাম যে অনেকেই আইটি শিখছে, ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে প্রফেশনাল হচ্ছে এবং তার মাধ্যমে তারা ইনকাম করছে। তখন আমিও যেটা করলাম যে কোথায় তাহলে এটা কীভাবে শেখা যায়, প্রশিক্ষণগুলো নেওয়া যায়। ওই জায়গা থেকে আমি যেটা করলাম যে আমার বগুড়াতে পড়াশোনার পাশাপাশি অনেকগুলা কোর্স আমি করতে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে। তখন আমি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি নিয়ে শুরুটা করি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ওই ব্যস্ততে ডাটা এন্ট্রি নিয়ে বা লিড জেনারেশন নিয়ে আমি ফার্স্ট কাজ পাই এবং 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 কাজটা ছিল $6 এবং এই $6 যে আমাকে কতটুকু আনন্দ দিছে এটা বলার বাইরে, যেটা এখন আমার মাসে অনেক মাস যায়, দেখা যায় যে মানে 7 ডিজিট প্লাস আমার অনেক মাস ইনকাম হয়। বাট দেখা যায় যে ওই $6 মানে ইনকাম করে যে আমি মজাটা পাইছি, এখন আমি আসলে সেটা পাই না। সো জার্নিটা আমার শুরু থেকে এইভাবেই হয়েছিল। অনেকেই কিন্তু জানতে চায় যে ফ্রিল্যান্সারদের আসলে মাসিক আয় কত। তো আপনার থেকে কি আমরা জানতে পারি আপনার গড় মাসিক আয়টা কেমন হয়? না দেখেন, এখানে মানে যেটা হয় সেটা হলো যে মানে ইনকামটা যদিও ছেলেদের, মেয়েদের যেমন বয়সটা বলতে হয় না, ছেলেদের ইনকামটা বলতে হয় না, এটা একটু কেমন যেন লাগে। সো এখানে আমি একটা বিষয় বলবো, সেটা হলো যে ফ্রিল্যান্সিংয়ের ইনকামটা কেমন হয় এটা ডিপেন্ড করবে, ধরেন আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। আমি তো শুরুটা ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেছিলাম, বাট এখন তো আমি ডাটা এন্ট্রি কাজগুলো করি না। আমি সেই সময় $3 প্রতি ঘন্টায় আমি কাজ করতাম, বাট এখন আমি ওয়েব ডিজাইন, এসইও নিয়ে কাজ করি। এটা আমার অবশ্যই আওয়ারলি রেটটা আমার বেশি এবং আমার যে মানে বাজেটটা থাকে, আমার প্রজেক্ট বাজেট যেটা থাকে, এটা অবশ্যই ওই ডাটা এন্ট্রির বাজেটের চাইতে অনেক বেশি হয়। সো এটা ডিপেন্ড করবে আপনি কোন ক্যাটাগরি কাজ করছেন, তাহলে ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে বেস করে আপনার আওয়ারলি রেটটা হবে এবং প্রজেক্টের বাজেটটা বিগ বাজেট হবে বা কম বাজেট হবে। সো ক্যাটাগরির উপরে 1, 2 নম্বর হচ্ছে আমি কতটুকুন কাজগুলো করছি,
এবং এখন এমনও হবে যে আমি হয়তো বা চিন্তা করলাম যে 1 মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করে ফেলছি বা 5 লাখ টাকা ইনকাম করে ফেলছি, তাহলে আমার 2 মাস আমি ঘুরবো ফিরবো, কাজ করব না। ফ্রিল্যান্সিংটা এমন, আপনি যদি এরকম মানে স্টপ করেন, মানে পুশ করেন, দেন আবার শুরু করতে চান, তাহলে ওই স্ট্রাগলটা আপনাকে শুরুতে যে করেছিলেন সেম স্ট্রাগলটা করতে হবে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ইনকাম রেঞ্জটা কত করা যায় এটা আসলে ডিপেন্ড করবে মানে পুরোটাই আমার আপনার উপরে, আমি কোন ক্যাটাগরি নিয়ে করছি, কত সময় ধরে আমি কাজগুলো করছি। আচ্ছা ভাইয়া, তো আপনি ব্যক্তিগতভাবে কতটুকু আয় করেন, এটা কি আমাদের সাথে শেয়ার করা সম্ভব? মানে আসলে ইনকামটা আসলে আমার মনে হয় যে এটা মানে মানে এমনিতেই আমার মিডিয়াতে এখন পর্যন্ত প্রায় 20-22টা মানে পত্রিকায় আসছে আমাকে নিয়ে। সো মানে একটা জায়গায় এক রকম লেখা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন 5 লাখ টাকার বেশি বা কোনো জায়গায় 10 লাখ টাকার বেশি। সো এইটা মানে আমি বলতে চাই না, আমি একটু হাইড করতে চাই এটা, তবে আমি এটা বলতে চাই যে মানে মানে যতটুকু ইনকাম করেছি, মানে যেটা হয় যে জমি বাড়ি এগুলো করতে পারছি এতটুকুনি। আচ্ছা ভাইয়া, তো একদম শুরুর থেকে ফ্রিল্যান্সিং আপনার যে জার্নি, এই একদম শুরু থেকে এখন পর্যন্ত আনুমানিক কত আয় হয়েছে আপনার? এইটা তো ওভাবে বলা মুশকিল, তবে হবে বেশ কয়েক কোটি টাকার মতো হবে এরকম। আচ্ছা ভাইয়া, কয়েক কোটি? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি এখন কোন স্কিল নিয়ে মার্কেট প্লেসে কাজ করছেন এবং এই স্কিলটা বেছে নেওয়ার পিছনে আপনার আসলে রিজনটা কি ছিল? এখন আমি ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও নিয়ে কাজ করছি। যেহেতু আমি ওই যে শুরুতেই বলেছি যে আমি ছোট থেকেই কোডিংটা আসলে মানে মানে কোনো গাইড ছাড়া ইউটিউব দেখে দেখে বা গুগল সার্চ করে করে আমি করেছি অপকাতে। সো যখন আমি ডাটা এন্ট্রির কাজগুলো প্রপারলি করলাম এবং হিউজ পরিমাণে আমি কাজগুলো পাইতে থাকলাম মার্কেট প্লেস, আপওয়ার্ক এবং আপওয়ার্কের বাহিরে লিঙ্কডইন থেকে, তখন আমি দেখলাম যে আমার তো ক্লায়েন্ট তো ঠিকই আছে, কোনো ইস্যু নাই, বাট আমি তাকে এখন সার্ভিসটা দিচ্ছি লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি। এই ক্লায়েন্টকে যদি আমি ওয়েব ডিজাইন বা এসইও এরকম কোনো সার্ভিস দিতে পারি, তখন আমি এখন কাজ করছি ঘন্টায় $3, বাট তাহলে এই ক্লায়েন্টে আমাকে হয়তো বা মানে মানে হায়ার রেট দিবে, লাইক $20 বা $50, এরকম একটা বিগ বাজেট তার থেকে আমি নিতে পারবো। সো ওই জায়গা থেকে মূলত এই ক্যাটাগরিটা আমার বেছে নেওয়া। আচ্ছা ভাইয়া, সো ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার আসলে রিজনটা কি ছিল? আপনার কাছে কি আর কোনো অপশন ছিল না? আমার মূলত আইটিটা আসলেই ভালো লাগতো, ছোটো থেকে ভালো লাগতো, বাট যখন শহরে আসলাম এসে দেখলাম যে মানে এই আমি যেটা ভালো লাগে এটা দিয়ে অনেকে ইনকাম করছে। সো তখন আমার কৌতূহল জাগলো যে তাহলে কেন নয়, আমি একটু দেখি তো কি শেখার ট্রাই করি কী আছে এর ভিতরে। যখন আমি মানে কোর্স করলাম এবং বেশ কয়েকটা কোর্স করলাম এবং পরবর্তীতে নট অনলি ওই 1-2টা কোর্স আমি মানে হিডেন অবস্থায়, মানে আমি অন্য ফেকভাবে অনেকগুলো কোর্স সারা বাংলাদেশে করেছি এবং দেখার ট্রাই করেছি যে যে কারা কতটুকুন দিচ্ছে, কে কী শেখাচ্ছে। সো এইটা আমি নোটও করেছি। সো মূলত আসলে স্পেশালভাবে কিছু নাই যে আমার কোনো ওয়ে নাই বা শিখতেই হবে এমন না, এটা হয়ে গেছে আমার। আচ্ছা, যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার আসলে স্টার্ট করতে চায়, তাদের আপনার কি মনে হয় প্রথম 3টি কাজ কি হওয়া উচিত? প্রথমতই তাকে কম্পিউটারের বেসিকটা খুব ভালোভাবে শেখা উচিত, যেটাকে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিলটা মানে ভালোভাবে শিখতে হবে, কারণ সে ফ্রিল্যান্সিং করবে মানেই কমিউনিকেশন স্কিলটা এক্ষেত্রে জরুরি, যেহেতু দেশের বাইরে কাজগুলো করব। এখন বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে আমাদের ক্লায়েন্টগুলো, যেমন চায়নার হতে পারে, তারপর হচ্ছে কানাডার হতে পারে, জার্মানের হতে পারে। এখন এই যে বিভিন্ন কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেকটা কান্ট্রি আমার জানা পসিবল না, তাহলে আমি যদি ইংলিশটা জানি, তার মানে কি প্রত্যেকটা কান্ট্রিতে আমি ক্লায়েন্টগুলোর সাথে কমিউনিকেশন করতে পারতেছি স্মুথলি। সো এই জন্য 2 নম্বরে আমি বলবো যে তাকে কমিউনিকেশন স্কিলটা পারফেক্টলি শিখতে হবে। 3 নম্বরে আসলে এর মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে। 3rd নাম্বার আমি যেটা বলবো সেটা হলো যে আমরা অনেক সময় কি করি যে একটা স্পেসিফিক বিষয় না শিখে জাম্পিং করি। লাইক আপনি এখন গ্রাফিক্স শিখছেন, গ্রাফিক্স আপনি হয়তো বা 6 মাস কোর্স করলেন বা কোনোভাবে শিখলেন পরিচিত কারো থেকে বা ইউটিউব দেখে। 6 মাস পরে যেটা হয় যে এই ক্যাটাগরি ছেড়ে অন্য ক্যাটাগরিতে যান। চিন্তা করেন যে আমার পাশের বাসার একজন তো ওয়েব ডিজাইন করে ভালো টাকা, লাখ লাখ টাকা ইনকাম করছে, তাহলে আমি যে ক্যাটাগরি চুজ করেছি গ্রাফিক ডিজাইন, এটা রাইট ক্যাটাগরি না। তখন আমরা কি করি যে এই ওয়েব ডিজাইনের দিকে আবার ঝুঁকে যাই এবং ওইটা শেখা শুরু করি। তার মানে কি, যে আপনি জাম্পিংটা করলেন, এই জাম্পিংটা করা যাবে না, স্টপ জাম্পিং। একটা ক্যাটাগরি মানে বেছে নিয়ে আপনি ওইটাতেই দক্ষ হতে হবে,
এবং এবং এই যে ৩টা ওভারঅল বিষয় বললাম, এই ৩টাকে একত্রিত করে যদি আপনি লেগে থাকেন, তাহলেই আপনার ফ্রিল্যান্সিং এ তাহলে সফলতা আমরা পাওয়া এক্সপেক্ট সম্ভব। করবো যে হ্যাঁ ফ্রিল্যান্সিং রাইট, ভালো করার এক্স্যাক্টলি, জন্য। আচ্ছা আমরা যদি এখন এআই এর দিকে চলে আসি, এআই এসে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে আসলে কেমন পরিবর্তন এনেছে? মানে এটা কি সুযোগ বাড়াচ্ছে নাকি সুযোগ কমাচ্ছে? ডেফিনেটলি সুযোগ বাড়াচ্ছে। দেখেন আপনি এআইটা এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি স্পেসিফিক একটা বিষয়ে দক্ষ বা আমি একটা ক্যাটাগরির কাজ আমি খুব ভালোভাবে জানি, তাহলে এইটার সাথে আমাকে এআইটা খুব ভালোভাবে শিখতে হবে, যাতে করে আমি যে ক্যাটাগরি না কাজ করছি এইটাকে এই এআই দিয়ে আমি আরও দ্রুত এবং খুব সহজভাবে, নির্ভুলভাবে বা গুছিয়ে আমি কাজটা করতে পারি। সো আপনি এভাবে চিন্তা করতে হবে যে এআই জব খেয়ে নিচ্ছে, ব্যাপারটা এমন না। এআই আমাকে হেল্প করছে, এটা আমার হ্যান্ড হিসেবে কাজ করবে। অ্যাসিস্ট করতেছে আমাকে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা ফ্রিল্যান্সিং এসেও কিন্তু অনেকে ভালো করতে পারে না, তো এই যে ফ্রিল্যান্সিং এ ফেল হওয়ার পিছনে আসলে কমন কারণগুলো কি কি হতে পারে এবং আপনার মতে এগুলো এড়ানো যায় কিভাবে? ফেইলিওর হওয়ার জন্য অনেক কারণ। কখনো স্কিল যদি না হইতে পারি, আমি ফ্রিল্যান্সিং কেন, আমি কোথাও জবও করতে পারবো না। সো আপনি যেটাই করেন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে এমনভাবে তৈরি হতে হবে যেন আপনাকে দিয়ে যদি জব করেন তাহলে ওই কোম্পানি আপনাকে দিয়ে যেন কিছু একটা করতে পারে এবং কোম্পানি যেন উপকৃত হয়, তাইলেই তো আপনাকে স্যালারিতে রাখবে। আদারওয়াইজ কিন্তু এমনি এমনি আমি আসবো যাবো, ইচ্ছে হলো গেলাম, ইচ্ছে হলো আসলাম, তাহলে কিন্তু আপনাকে রাখবে না। সো সো ফেইলিওর হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটাও হতে পারে যে আমরা মানে প্রকৃতপক্ষে অনেক অলস, যেটা কিনা আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারি না। এরপরে ওই যে আমি বললাম একটু আগে যে জাম্পিং করি আমরা একটা রেখে আর একটা, ওই যে একটা গল্প আছে না যে অনেক মানে এক লোক অনেক মানে বড় একটা জায়গা, সেখানটায় সে কূপ খুঁড়বে পানি তোলার জন্য। সো সে কী করলো, 1 হাত কূপ খুঁড়ছে এক জায়গায়। সো এই কূপ খোঁড়ার পর দেখলো যে পানি নাই, 1 হাত খুঁড়ছে। সে চিন্তা করলো যে এই জায়গাটায় পানি পাওয়া যাবে না, সে একটু ফাঁকে যে আরও 1 হাত কূপ খুঁড়ছে এবং তারপরে ওইখানেও দেখলো পানি পাওয়া যাচ্ছে না, সে কিছুটা হতাশ। তখন ওখান থেকে একটু ফাঁকে যে আবারও 1 হাত কূপ খুঁড়লো। এইভাবে তার পুরো জমিতে 1 হাত করে করে কূপ খুঁড়ছে এবং দেখলো যে কোথাও পানি নাই, সে হতাশ। তখন এক ভদ্রলোক তাকে বলছে যে আচ্ছা আপনি এরকম মনমরা হয়ে বসে আছেন কেন, মনে হচ্ছে আপনি অনেক হতাশ। তখন উনি বলছে দেখেন আমার জমিটা ভালো নয়। যে কেন ভালো নয়, তখন বলছে যে আমি পুরো জমিতে কূপ খোঁড়ার ট্রাই করছি পানি তোলার জন্য, কোথাও পানি পাই নাই। কিন্তু আসলে তখন উনি মানে ওনাকে বলছে যে আসলে দেখেন আপনি এই পুরো জমিতে যদি 1 হাত করে কূপ না খুঁড়ে একটা জায়গায় যদি এই সবগুলা মানে মানে এই এতগুলো হাত খুঁড়ছেন না, ধরেন 100 হাত আপনি প্রতিটা জায়গায় খুঁড়ছেন একটু পরপর, তাহলে এই 100 হাত যদি একটা জায়গায় খুঁড়তেন তাহলে হয়তোবা পানি পাওয়ার পসিবিলিটি বেড়ে যেত। ঠিক তাই, আপনি যদি স্কিল মানে একটাতে হন, পারফেক্টলি হন, তাহলে আমার মনে হয় না যে এখানে মানে আপনাকে কেউ আটকাতে পারবে। এবং এই স্কিলটা হওয়ার পরে আপনি লেগে থাকেন। এখন ধরেন আপনি অনেক ভালো মার্কস নিয়ে পড়াশোনা করছেন, এখন ভালো মার্কস নিয়ে পড়াশোনা করে আপনি জবের জন্য ট্রাই করছেন না, তাহলে জব তো আর আপনাকে বাসায় এসে কেউ দিয়ে যাবে না, রাইট? তাহলে সেমভাবে আপনি এখানে যদি দক্ষ হন, দেন আপনাকে লেগে থেকে চেষ্টা করতে হবে, কাজ পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। এখন সেটা হইতে পারে মার্কেট প্লেস, হইতে পারে আউট অফ মার্কেট প্লেস। সো আমি বলবো যে ফেইলিওর হওয়ার জন্য এই মানে আমাদের স্কিল্ড প্রকৃতপক্ষে যদি আমরা না হইতে পারি ফেইলিওর হব, রাইট গাইডলাইন যদি না পাওয়া যায় ফেইলিওর হব, দেন আমার নিজের যদি চেষ্টা না থাকে তাহলে ফেইলিওর হব। আচ্ছা, তো ফ্রিল্যান্সে যদি কেউ সফল হতে চায় তাহলে কোন 3টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? এটাই যদি আপনি মানে একটু উল্টিয়ে চিন্তা করেন যে আমাকে দক্ষ হইতে হবে, আমাকে কমিউনিকেশন স্কিলটা ভালো হইতে হবে, দেন আমাকে লেগে থেকে চেষ্টা করে যেতে হবে এবং আমার একটা রাইট গাইডলাইন ফলো করতে হবে, হ্যাঁ, তাহলে এখানে সফল হওয়া সম্ভব। আচ্ছা ভাই, আপনার ইনস্টিটিউট পেন আইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে এখন কতজন শিক্ষার্থী ট্রেনিং নিচ্ছে এবং এদের সাকসেস রেট কেমন? সাকসেস রেট এটা নিয়ে আমি আগে বলবো। দেখেন পুরো বাংলাদেশেই আমার মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2%-এর বেশি হয় না স্বাভাবিকভাবে। কারণ হলো সাকসেসটা পুরোটাই ডিপেন্ড করে লার্নারদের উপরে, সে কতটুকুন নিতে পারতেছে, কতটুকুন শিখতে পারতেছে। কারণ শেখা তো আমরা শিখা দিতে পারি না, তার নিজেকে শিখতে হয় এবং শেখার পরে সে যদি শেখেও দেন লেগে থেকে চেষ্টাটা তাকেই করতে হয়, আমরা তো কাজ ধরে দিতে পারি না বা কাজ দিতেও পারি না। সো ওই জায়গা থেকে বলবো যে
মানে আমাদের পুরো বাংলাদেশেই সাকসেস রেটটা 2%-এর উপরে হয় না স্বাভাবিকভাবে। এটা ট্রু, মানে এইটাই বাস্তব। এখন এর বাহিরে যদি কেউ বলে বা কোথাও হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। আমার মনে হয় যে সেটাকে আমি কাউন্ট করছি না। এখন আমার প্রতিষ্ঠানে ঠিক এই পার্সেন্টেজটাই আমি রাখতে পারছি এখন পর্যন্ত। তবে যারা বের হচ্ছে ভালো করছে, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি চালাচ্ছে। আর এখন আমার প্রতিষ্ঠানে বোধহয় 150 জনের মতো শিক্ষার্থী আছে, প্রশিক্ষণ নিচ্ছে। এবং এইখানে আবার আমার দুটো অ্যাসেট প্রকল্প চলছে, দুটো ক্যাটাগরির। একটা হলো গ্রাফিক ডিজাইন লেভেল 3 এবং একটা হলো ডিজিটাল মার্কেটিং লেভেল 3। এবং এটা বিডাব্লিউসিসিআই কর্তৃক পরিচালিত হচ্ছে নারীদের জন্য। বিডাব্লিউসিসিআই যেহেতু হচ্ছে মেয়েদের সংগঠন, সো তারা নারীদেরকে হচ্ছে দক্ষ করে গড়ে তুলতে অর্থ দিয়ে বা হচ্ছে এরকম সুযোগ সুবিধাদের সহযোগিতা করছে। সো এইটার 2টা কোর্স আমার চলছে 3 মাস মেয়াদি। সো এই তো। আচ্ছা ভাই, এখন আমরা আপনার কাছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবো। এই ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে আপনার লং টার্ম ভিশনটা আসলে কি? সো আমার ভবিষ্যৎ পরিকল্পনা 2টা। একটা হলো দেশের জন্য কাজ করা, যেটা আমার PNIT টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে করতে চাই। এবং অবশ্যই অনেক বোঝা, মানে কোর্স ফির বোঝা না চাপিয়ে না। এবং দ্বিতীয়ত আমার ফ্যামিলি চালানোর জন্য আমার যে ফান্ডটা দরকার সেটা আমি আমার এজেন্সি বা আমার আপওয়ার্ক মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের থেকে যে উপার্জন করব, এইটা দিয়ে আমি করতে চাই, এতটুকুন। আচ্ছা, বাংলাদেশের তরুণদের জন্য আপনার মেসেজ কি থাকবে, স্পেশালি যারা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকে তাদের জন্য? আমার মেসেজটা থাকবে যে স্পেসিফিক কোনো একটা বিষয়ে দক্ষ হোক। নট অনলি মানে আমাদের গতানুগতিক যে সার্টিফিকেটগুলো আমরা অর্জন করি, অনার্স মাস্টার্স করি, শুধু এইটা না, এটা অবশ্যই করব। পাশাপাশি স্পেসিফিক যেটা ভালো লাগে, স্পেসিফিক একটা বিষয়ে নিজেকে এমনভাবে দক্ষ করে গড়ে তুলুক যেন ওই সার্ভিসটা কেউ নিয়ে উপকৃত হয়। এবং এই যে উপকৃত হবে যার মাধ্যমে আমি যেন এই সার্ভিসটা তাহলে সেল করে ইনকাম করতে পারি, আমি আমার স্বাবলম্বী হতে পারি। কারণ আমাদের দেশে জব ক্রাইসিস হিউজ, আমরা জানি এটা। আমাদের মানে সার্টিফিকেটধারী অনেক, বাট আমাদের বেকারের সংখ্যাটা ওইটার তুলনায় আরও অনেক বেশি। সো যদি স্পেসিফিক একটা বিষয়ে দক্ষ হওয়া যায় তাহলে নট অনলি আমরা দেশের বাইরে কিন্তু এই সার্ভিসটা সেল করতে পারতেছি। তাহলে আমার এই শুধুমাত্র এই দেশে আমি কোনো একটা জব করবো বা কিছু একটা করবো এরকম চিন্তা আমাকে নিয়ে বসে থাকতে হবে না। সো আমার মেসেজটা এটাই থাকবে যে স্পেসিফিক বিষয়ে দক্ষ হয়ে ওইটা কীভাবে সেল করে ইনকাম করা যায়। আর যারা ভাইয়া ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা থাকে তাদের জন্য কি আপনি কিছু বলতে চান? যারা ক্যারিয়ার নিয়ে, এখন দেখেন অনিশ্চয়তা কেন, আপনি দেখেন বাংলাদেশে এত বেকার, আমরা বললাম যে অনেক বেকার, সার্টিফিকেটের চাইতে অনেক বেকারের সংখ্যাটা অনেক বেশি। আপনি দেখেন তো একটা চা বিক্রেতা, মানে যে চা ভালো বানাইতে পারে, সেও কিন্তু অনেক চা বিক্রেতা আছে দেখবেন অনেক মানে বড় অ্যামাউন্টে ইনকাম করে, যেটা কিনা আমাদের দেশের 5টা জবের চাইতেও বেশি ইনকাম করে। তার মানে কি দাঁড়ালো, আমি স্পেসিফিক কোনো বিষয়ে দক্ষ, সেটা চা বানাইতে পারি ভালো, আমি এইটা দিয়েও কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে। তাইলে এখানে হতাশার কিছু নাই তো। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। মানুষ পারে না এমন কিছু নাই। আচ্ছা ভাই, আপনি একদম শুরুতেই বলেছিলেন যে আপনি $6 ইনকাম দিয়ে শুরু করেছিলেন, আর এখন আপনার ইনকাম 7 ডিজিটে। তো এই যাত্রাটা কেমন ছিল আর আপনার অনুভূতি বা কেমন? মানে শুরু থেকে এখন পর্যন্ত এই জার্নিতে যেটা আমার প্রাপ্তি, সেটা হলো যে ফ্যামিলিকে ভালো রাখতে পারছি, ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এবং আমার ভবিষ্যৎটা আমি সিকিউর করতে পারছি। আমার মনে হয় যে এর চাইতে একজন মানে মানুষের আর বেশি কিছু দরকার পড়ে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, সত্যি বলতে আজকের আলোচনাটা কিন্তু অনেক অনুপ্রেরণামূলক ছিল। আপনার থেকে আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার, AI, স্কিলস এসব নিয়ে কিন্তু আলাদাভাবে জেনেছি আপনার অভিজ্ঞতা থেকে। অ্যান্ড ডেইলি কর্পোরেট টিম থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান ইনসাইটস আর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। আর দর্শককেও অনেক অনেক ধন্যবাদ আজকে পুরো পর্বে আমাদের সাথে থাকার জন্য।